ওয়েলকাম টু সাদাত এসোটেরিক ইনভেস্টিগেটর। আজকে আরেকবার আপনাদের কাছে আমি নতুনভাবে চলে এসেছি। প্রথমেই আমি সমস্ত দর্শক বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ বেশ কিছুদিন আপনারা কোনো ভিডিও পাননি চ্যানেলে আগামী 2 সপ্তাহ। তার কারণ আমরা যে পুরনো যে সেটআপে আমরা কাজ করছিলাম সেই সেটআপটাকে সম্পূর্ণভাবে নতুনভাবে সাজিয়ে নেওয়ার জন্য বেশ কিছুটা সময় আমাদের তরফ থেকে লেগে গেছে, যে কারণেই আমরা স্বাভাবিকভাবে কোনো ভিডিও নতুন করে দিতে পারিনি। তবে রিসেন্টলি আপনারা আমাদের একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশন দেখেছেন। আপনারা বহুদিন ধরে আমাকে বলছিলেন গুরুজিকে পাওয়া যাচ্ছে না, গুরুজিকে পাওয়া যাচ্ছে না, গুরুজির কোনো ভিডিও আসছে না। অ্যাকচুয়ালি উনি রিসেন্টলি বেশ কিছু কাজে জড়িত থাকার জন্য উনিও সেই রকমভাবে সময় দিতে পারেনি। আজকে আবার ওনার কাছে চলে এসেছি আমরা আরেকবার। আর 2 নম্বর কথা হচ্ছে, যারা যারা ভিডিওগুলো দেখছেন, আমি আগের ভিডিওগুলোকেও দেখেছি, সেটা হচ্ছে সেই ভিডিওগুলোকে আপনারা কমপ্লিটলি দেখছেন না, যে কারণে আপনারা একই প্রশ্ন বারবার করে আমাকে পার্সোনালি করছেন। তা আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আজ যে ভিডিওটা আসছে সেই ভিডিওটাকেও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে আশা করি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারাও যদি আপনাদের এরকম কোনো ভৌতিক কর্মকাণ্ড বা কোনো রকম স্পিরিচুয়াল হেল্প, কোনো রকম গাইডেন্সের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে দেখুন স্ক্রিনের তলায় যে নাম্বারটা আসছে এই নাম্বারে আপনারা সরাসরি ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে, অনেক দিন বাদে যেহেতু ওনাকে পাওয়া গেছে, তো উনিও বিশেষ কিছু কাজের জন্য ব্যস্ত ছিলেন, তো আজকে চলুন সরাসরি ওনার কাছে চলে যাই। বলো, কেমন আছো? জয় শ্রী মহাকাল। যাক, আশা করি তুমি ভালো আছো। হ্যাঁ, চলছে। তো যাই হোক, মাঝে কাজের জন্য একটু আমাদের চাপ, প্রচুর কাজের চাপ ছিল। মিডিলে আমাদের কিছু প্রজেক্ট নতুন নতুন আসছে, তো সেই প্রজেক্টগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো আবার আমরা শুরু করে দিয়েছি। এবার আপনারা ভিডিও পেতে থাকবে আমাদের দর্শক বন্ধুরা। তো আজকে একটা ভৌতিক বিষয়ের ওপর হোক নাকি? ভৌতিক বিষয়ে যাব, কিন্তু তার আগে আমি একটু দর্শকদের উদ্দেশ্যেই বলতে চাই। সেটা হচ্ছে, রিসেন্টলি তুমি একটা ডেয়ারি প্রজেক্ট চালু করেছো এবং সেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে ছড়িয়ে পড়েছে, এবং তোমার একটা স্পিরিচুয়াল রিসার্চ সেন্টারও আসছে। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি কল্যাণী হাইওয়েটা যেটা আছে, এই কল্যাণী হাইওয়ের ওপরেই একটা আমার স্পিরিচুয়াল রিসার্চ সেন্টার এবং তার সঙ্গে মেডিসিন, আয়ুর্বেদিক মেডিসিনের দুটোই আমরা শুরু করতে চলেছি। আর এই স্পিরিচুয়াল যে রিসার্চ সেন্টারটা ওয়েস্ট বেঙ্গলে একটাও নেই কিন্তু। আচ্ছা, এই স্পিরিচুয়াল রিসার্চ সেন্টার ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট টাইম আসছে, খুব তাড়াতাড়ি ওপেনিং হবে। আর আশা করি সবাইকে নেমন্তন্ন থাকলো ওখানে আসার জন্য। তো অবশ্যই আমরা আগে জানিয়ে দেবো ওপেনিং করার আগে কবে ওপেনিং হচ্ছে। আচ্ছা। এবার আমাকে একটু বলো, এই যে তুমি যে ডেয়ারি প্রোডাক্ট যেটা চালু করেছো, খুব সম্ভবত এটা দেশি ঘি। হ্যাঁ, তো একটু যদি প্রোডাক্টটার সঙ্গে একটু পরিচয় করিয়ে দাও। আমাদের যে ঘিটা আছে, মেনলি আমরা এই ঘিটার উপরে কাজ করি, লর্ড কৃষ্ণ ঘি। এটা আমাদের সমাজের কিছু বিশিষ্ট মানুষ এই ঘিটাকে অ্যাকচুয়ালি বানিয়েছে। আমাদের যে ঘিটা আছে, এই ঘিটা সম্পূর্ণ একদম দেশি যে গরু হয় আমাদের, একদম যে দেশি গরু, সেই গরুর দুধকে মন্থন করে ঘি, দেখবে অনেকভাবে হয়, দইকে মন্থন করে ঘি হয়, আমাদেরটা দুধকে মন্থন করে। এবং এই ঘিটার একটা ব্যাপার আছে, এই ঘিটা যখন তৈরি করা হয়, যেসব মায়েরা বসে দুধটাকে মন্থন করে, তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে মন্থন করে। এটা একটা, তুমি কোনো জায়গায় এটা দেখতে পাবে না, কিন্তু আমাদের প্রোডাকশনে কিন্তু এটাই হয়। আচ্ছা। এবং এই ঘিটা পুরো ঔষধের মতো কাজ করবে। ধরো কারোর খুব সর্দির প্রবলেম হচ্ছে, ছোটো বাচ্চা হোক বড় হোক, 1 ফোঁটা করে নাকে দিয়ে দিলে রাত্রিবেলা সর্দিটা গলে বেরিয়ে যায়। আচ্ছা। দ্বিতীয়ত, যারা নার্ভের প্রবলেম, ব্যথার সমস্যা, এনার্জি লেস, এই সমস্যায় ভুগছে, তারা এই ঘিটা অল্প করে পায়ের তলায় লাগিয়ে কাঁসার বাটি দিয়ে যদি 10 মিনিট পায়ের তলায় এরকম ঘষতে থাকে, দুটো পায়ের তলায়, একবার এটাই করবে একবার, তাহলে শরীরের পুরো টক্সিনটা বেরিয়ে আসবে। দেখতে হবে পায়ের তলায় পুরো কালো পিচের মতো হয়ে বেরিয়ে আসছে। প্রতিদিন যদি এটা করতে পারে, কোনো প্যারালাইসিস রোগী যদি করে, তার হাতে পায়ে আস্তে আস্তে জোর চলে আসবে। যার এনার্জি নেই সে যদি প্রতিদিন করে, সে শরীরে একটা এনার্জি পাবে। তো অ্যাকচুয়ালি টক্সিনটা শরীরে ক্লিয়ার হলে কি অর্ধেক রোগ ভালো হয়ে যায়। এছাড়া এই ঘিটা তো প্রতিদিন ভাতে খেতে পারে। প্রতিদিন বাচ্চাদের 1 চামচ করে ভাতের সাথে খাওয়ালে ঘিতে কী হয় জানেন তো, ব্রেন ডেভেলপ করে, স্বয়ং শারদামাও বলে গেছে। তো আমাদের এই ঘিটা সেইভাবেই বানানো, যদি 1 চামচ গরম ভাতে খায় তো সেই বাচ্চার ব্রেন ডেভেলপ করবেই।
এছাড়া তো মানুষ এটা খাওয়ার জন্য ব্যবহার করতে পারে, খুব ভালো কাজ। যাদের কোলেস্ট্রল আছে, সুগার আছে, ডায়াবেটিস, যাদের শারীরিক প্রবলেম, এই ঘিটাতে কোনো অসুবিধা হবে না, গ্যাসের প্রবলেম হবে না এটা খেলে। যাদের হয়তো ঘিতে অনেকে মনে করে ঘি খেলে গ্যাস হবে, এটাই গ্যারেন্টি দেওয়া আছে গ্যাস হবে না খেলে। এটা খেলে কোলেস্ট্রল বাড়বে না, এটা খেলে সুগার বাড়বে না, প্রত্যেকেই এটা খেতে পারে। আর একটা কথা, এই ঘিটার মধ্যে যদি কোনো রকম এক চুল কোনো মিক্সিং থাকে বা কোনো ডুপ্লিসিটি কিছু থাকে, কেউ যদি প্রমাণ করে দিতে পারে 10,000 টাকা পুরস্কার আছে। কেউ প্রমাণ করতে পারলে 10,000 টাকা পুরস্কার দেওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, তো এই ঘিটা নিতে গেলে আমাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবে। একটু কস্টলি, তবে একবার যে নেবে সে বুঝতে পারবে। ওকে, ওটা বোধহয় বড় ডিব্বা নাকি? না, এটা হচ্ছে এর থেকে একটু কম দামি। আচ্ছা, এটা দেখুন সবাই তো এটা সবসময় এফোর্ড করতে পারবে না, এটা একটু কস্টলি। এটা তার থেকে প্রায় হাফ দাম বলতে পারো। এটা আচ্ছা, এটা হাফ দামি। এটাও খুব ভালো ঘি, এটাও যারা বাড়িতে খাবে খাওয়ার জন্য খুব ভালো ব্যবহার। এটাতে আমি খাওয়ার জন্যই দিতে পারি, কিন্তু যদি ঔষধি হিসাবে ব্যবহার করতে চাই, খাওয়া প্লাস ঔষধি, তাহলে আমি বলবো এইটা ব্যবহার করতে। এবার আমরা সরাসরি চলে যাই ভৌতিক কর্মকাণ্ডে। একদম। তুমি এটা কিছু আমাদেরকে একটা রিয়েল স্টোরি কিছু বলবে বলেছিলে, মানে একটা ঘটনা কিছু ঘটে গেছে রিসেন্টলি। দেখো, ঘটনা তো প্রচুর আছে। আগে ইউটিউবে যখন পডকাস্ট করতাম আমি, অনেক দিন আগের কথা বলছি, যারা আমার পুরনো শ্রোতা আছে তারা প্রত্যেকেই জানে প্রচুর এরকম ঘটনা আমি বলেছি, অথেন্টিক ঘটনা। আমার ঘটনা মানে ওই দেখো, গল্প না, এখন ম্যাক্সিমাম জায়গায় আমরা গল্প শুনি, গল্প এই সাজিয়ে গুজিয়ে বানিয়ে চড়িয়ে একটা যেটা আমাদের চ্যানেলের প্রথম থেকেই আমরা যেটা সবসময় বলে থাকি যে আমরা কোনো গল্প না, আমি যেটা বলি এটা ঘটনা, সত্যি ঘটনা। এটা বহু পুরনো ঘটনা। আমার তখন শুরু আমি যখন হোমিওপ্যাথি প্র্যাকটিস করি, আমার হাতিয়ারায় তখন চেম্বার আছে, আর সল্টলেক 13 নম্বর ট্যাঙ্কে ছিল, ঠিক আছে। তো হাতিয়ারা চেম্বার থেকে আসার চেম্বারে আমার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল, তার নাম হলো বুলান। তো এই বুলানের বাবা না ওঝা ছিলেন। বুলানদের বাড়ি হচ্ছে শেতলাতলা, মানে হাতিয়ারা পার করে আমাকে আমার বাড়ির থেকে ছাড়িয়ে গিয়ে হাতিয়ারা, তো ওই যাওয়ার মধ্যেখানে বুলানদের বাড়িটা পড়ে শেতলাতলা। আর বুলান আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, তখন কি আমার ব্যাগ ট্যাগ নিয়ে যেত, আমার সাথে থাকতো, এই মেডিসিন গুছিয়ে দেওয়া। অ্যাকচুয়ালি আমরা তো হোমিওপ্যাথি প্র্যাকটিস করতাম, হোমিওপ্যাথি প্র্যাকটিসে কি ওষুধ বানাতে হয়, করতে হয়, তার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট আনতে সুবিধা হয়। তো সুলঙ্গুড়িতে আমার চেম্বার ছিল, বহুদিনের চেম্বার। তো যাই হোক, বুলান আমার অ্যাসিস্ট্যান্ট, বুলানের বাবা ওঝা ছিল। আমি তখন তন্ত্র প্র্যাকটিস করি, কিন্তু আমি তখন ওই মানে কারোর কোনো ক্রিয়াকলাপ করি না সাধারণত, খুব সামান্য, যেহেতু আমি তখন মেডিকেল প্র্যাকটিস করছি। তাছাড়া আমার নিজের পড়াশোনা, এবার নিজের সাধন ভজনও তার সাথে চলছিল সব কিছু। তো যেহেতু আমার এগুলোর প্রতি একটা আলাদা ইন্টারেস্ট, তো চেম্বার করার পর ফেরার সময় বুলানদের বাড়ি যেতাম প্রতিদিনই প্রায়। আর বুলানের বাবার তখন অনেক বয়স হয়ে গেছে, লক্ষ্মীদার বাবার নাম ছিল লক্ষ্মী নস্কর। তো লক্ষ্মীটা তখন দেখতো ঝাড়ফুঁক, ওঝালি বিদ্যা, ওদের ব্যাপারটা ওটা সেই তান্ত্রিক না কিন্তু ব্যাপারটা, কিন্তু তখন তো আমার কাছে ওটাই একটা হেভি লাগছে ব্যাপারটা। এই ভূত ঝাড়াচ্ছে, বুলানদের বাড়িতে ভূত ঝাড়ানো হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, সারা দুপুর ওর বাবা ওগুলো করতো। এবার আমি যখন চেম্বার বন্ধ করে বাড়ি ফিরতাম, তখন ওদের বাড়ি যেতাম, গিয়ে ওর বাবার সাথে একটু আড্ডা মারতাম, গল্প টল্প দিতাম, এইসব ভৌতিক বিষয় গল্প টল্প করে টরে আসতাম, একটু শুনে আসতাম, বা ওর বাবা কী করছে দেখতাম, জিজ্ঞেস করতাম, একটা ইন্টারেস্ট যা হয়। তখন আমার বয়সটাও অনেক কম, তো এই করতাম, যেতাম। বুলানের বাবার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক ছিল। আর আমি গেলে বুলানের বাবা, কি ডাক্তার এসো, মানে বুলানের বাবা একটু আনন্দ পেত, একটু গল্প টল্প করে একটু চা ফা খেয়ে দেয়, তারপর বিকেলবেলা বাড়ি ঢুকে যেতাম। তো যাই হোক, এরম যাতায়াত। তো বুলানের বাবার আস্তে আস্তে বয়স হয়ে গেল অনেক, তো টুকটাক আমাকে একটু বলতো, ডাক্তার এটা একটু দেখো না, ওটা একটু দেখে দাও না, এটা করতো। এবার আমিও বুলানের বাবার থেকে এই জড়িবুটির বিষয়, কিছু টুকটাকের বিষয়, ওঝালি বিদ্যার বিষয় শেখার কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই। তো বুলানের বাবার থেকে টুকটাক আমি দেখতাম, একটু শিখতাম টিখতাম, মানে ওই করতো, আমিও দেখতাম, জিজ্ঞেস করতাম এটাতে কীভাবে কী, ওই জড়িবুটির সাথে ওইটা দিলে কী হয়, এগুলো একটু জানতাম। তো যাই হোক, বুলানের বাবার কাছে আমি দেখেছিলাম তখন লাস্টের দিকে, যখন বুলানের বাবার অনেক বয়স, মানে তখন শরীর আর পারমিট করে না খুব একটা, প্রচুর ডায়াবেটিস ছিল, আস্তে আস্তে কিডনি ফিডনি চোখ টোকগুলো মানে এফেক্ট হতে শুরু হয়ে গেছে তখন, বয়সও অনেক। তো একদিন দুপুরবেলা চেম্বার করে বুলানদের বাড়িতে গেছি, দেখছি মানিকতলা থেকে একটি মেয়ে এসছে। মেয়েটির বয়স হবে মিনিমাম 25-26, 25 হবে, 24-25।
তো কি না মেয়েটাকে ভূতে ধরেছে। তো মেয়েটা অনেক লাফালাফি করছে, অনেক রকম সব কায়দা কারণ অনেক কিছু করছে, দেখলাম লোকজন ভর্তি আছে। তো আমি ওই সময় ঢুকেছি, আমার তো ইন্টারেস্ট। অ্যাম্বুলেন্সের বাবা ডাকছে, ডাক্তার এসো এসো, একটা ভালো কেস, বসো, দেখো দেখো করছে। তো গেল, ঝাড়িয়ে ফাড়িয়ে অ্যাম্বুলেন্সের বাবা ঠিক করলো, চলে গেল মেয়েটা। আবার পরের দিন গেছি, ওই মেয়েটাই দেখছি দুপুরবেলা আবার এসছে, আবার শুরু। এইরকমভাবে পরপর 2-3 দিন দেখছি মেয়েটাকে হচ্ছে, ছাড়াচ্ছে, করছে। এই কখনো গাছের ডাল ভেঙে দিচ্ছে, কখনো এই করছে, এই জল উল্টে দিল, যা হয় ওঝারা যেমনভাবে ছাড়ায়, যে ঘটি করে জল নিয়ে গিয়ে ফেলে দে, গাছের ডাল ভেঙে দে, এগুলো ওঝারা এগুলোই করে, জানো তো? হিসাবে যারা তন্ত্র যারা করে পিওর, তাদের যে এই ভূত ঝাড়ানোর সিস্টেম আছে, আর যারা ওঝা তাদের ভূত ঝাড়ানোর সিস্টেম কিন্তু আলাদা। যারা তন্ত্র করে তারা কিন্তু কখনোই এই ভূত ঝাড়াতে গিয়ে বলে না যে চলো 1 ঘটি জল নিয়ে গিয়ে ফেলে দাও, এই যাওয়ার সময় তুমি গাছের ডাল ভাঙো, এগুলো কিন্তু তান্ত্রিকদের মধ্যে নেই ঝাড়ানো। এই যারা ওঝা গুণিন টাইপের আছে তাদের কিন্তু ভূত ঝাড়ানোর স্টাইলটার মধ্যে ওরকম সাবর মন্ত্র বললো যাওয়ার সময় তুই ডালটা ভেঙে দিয়ে যা বা ওটা ফেলে দিয়ে যা। তো এই 2-4 দিন ধরে আমি দেখছি মেয়েটার কেসটা। এবার আরেকদিন বেশ, তারপর 4-5 দিন পর বুলানদের বাড়িতে বসে গল্প করছি বিকেলবেলা, দেখি মেয়েটার মা, ভাই আর ওর মাসি, না সরি পিসি নিয়ে এসছে। বলছে একে ঠিক করা যাচ্ছে না, যখনই এখান থেকে ঠিক হয়ে বাড়ি যাচ্ছে আবার পরের দিন থেকে চালু হয়ে যাচ্ছে। তো বুলানের বাবা আমাকে বললো, ডাক্তার তুমি একটু কেসটা দেখবে, আমার তো আর শরীর পারমিট করে না, ওনার বয়সও হয়ে গেছে, তখন আর পারতো না। তো আমি বললাম আমি কি পারবো? বলছি তুমি আর দেখো কেসটা, যদি তুমি ঠিক করে দিতে পারো। ওই কেসটা আমাদের কলকাতায়, হয়তো আমাদের এই ভিডিওটা কলকাতার অনেক স্বনামধন্য জ্যোতিষরা দেখতে পারে, তারাও অনেকের কাছে কিন্তু এই কেসটা ঘুরেছে। অনেক বড় বড় মানে যারা জ্যোতিষ শাস্ত্রী, সম্রাট স্বর্ণপদক মুকুট প্রাপ্তিরা আছে, এরম অনেকের কাছে কিন্তু এই কেসটা ঘুরেছে। এই কেসটা কিন্তু আজকের কথা না, এই কেসটা তুমি ধরে রাখো মিনিমাম 2010 সালের কথা বলছি আমি। আচ্ছা, এখন 2025, তাহলে প্রায় 15 বছর হয়ে গেল। তো তখনকার কেস কিন্তু এরকম অনেক জ্যোতিষী কাছে, সেই জ্যোতিষরা অনেকেই কিন্তু তার থেকে কেউ 20,000, কেউ 25,000, কেউ 10,000 তাদের থেকে কিন্তু টাকা পয়সা খেয়েছে, ঠিক করতে পারেনি। বুলানের বাবার কাছে লাস্টে ওই অবস্থা। তখন বুলানের বাবা বললো, ডাক্তার তুমি কেসটা দেখো। আমি তখন ক্রিয়াকলাপ করি না, খুব কম। তো কেসটাকে আমি ডিটেলসটা শুনলাম, আমি বললাম আমাকে আগে ডিটেলসটা শুনতে হবে, প্রবলেমটা তোর বাড়ির লোক বুলানদের বাড়িতে আমি শুনলাম। তোর মা পিসি ছিল, মেয়েটার বাবা আগেই মারা গেছে, অসুস্থ ছিল, মারা গেছে কিছুদিন আগেই। তো বলল এই মেয়েটা যখন চান করতে যায় বাথরুমে, তখন মেয়েটা যখনই জামা কাপড় খোলে কেউ এসে তাকে জড়িয়ে ধরছে, চুমু খাচ্ছে, বা যা যা শারীরিক ক্রিয়াকলাপ এরম ফিজিক্যালি। মেয়েটা যদি ঘরের ভেতর একা থাকে তাহলে ফিজিক্যালি হ্যারাসমেন্ট হচ্ছে। মেয়েটা ধরো রাত্রিবেলা শুয়ে থাকলে বলছে অটোমেটিক কেউ তার সাথে ইন্টারক্রস করছে, সে মেয়েটা বুঝতে পারছে এবং ফিল করছে, সেটা সহবাস করছে, তার শরীরে সহবাস করছে, তাকে জড়িয়ে ধরছে, তার বুকে হাত, মানে টোটাল, আর মেয়েটা সেটা ফিল করছে। কোনোভাবে এটা ছাড়ানো যাচ্ছে না। এবার ধরো কলকাতায় বেশ কয়েকজন স্বনামধন্য জ্যোতিষ প্রতিষ্ঠার কাছে গেছে, অনেকে অনেক রকম এই কেসটা নিয়ে সুযোগ নেওয়ার চেষ্টাও করেছে কিন্তু। হ্যাঁ, মেয়েটির বাড়ি মানিকতলা, আমি এটাও বলে দিলাম। বর্তমানে মেয়েটার বিয়ে হয়ে গেছে, নামটা নেব না। ছায়া সিনেমা আছে, ওই দিক থেকে একটু এগিয়ে গিয়ে, আর বলবো না, ওইটুকু এরিয়া বলে দিলাম, ওইখানকার মেয়ে। তো শুনলাম, আমি বললাম ঠিক আছে আমি একবার চেষ্টা করে দেখি। আর একটা জিনিস জানো তো, আমার একটা ছোটোবেলা থেকে একটা ব্যাপার আছে, এই চেষ্টা, লোকে কী বলে চেষ্টা করলে সফল হবেই মানুষ, তাই তো? চেষ্টা করো, ভালো করে চেষ্টা করো, তুমি সফল হবে, এটা বলে না সবাই, একেবারে ভুল কথা। চেষ্টা করলে কোনোদিন সফল হওয়া যায় না। চেষ্টা যারা করে, যাদেরকে ধরো বোঝানো, তুমি চেষ্টা করতে থাকো, আজ না হলে কাল না হলে পরশু সফল হবেই, ভুল ধারণা। তার ব্রেনের মধ্যে থট যখন হয়ে যাবে না আমি চেষ্টা করছি, ওই কাজটা আজ সাকসেস হবে না।
থট তোমায় প্রথমে ক্রিয়েট করতে হবে যে আমি করে আমাকে দেবো। এনি হাউ, এনি মুভমেন্ট, এনি পজিশন, এনি কারণ যেভাবে করতে হবেই, চেষ্টা বলে কথা নেই, করতে আমাকে হবেই এটা, আর আমি করবই। তোমার টার্গেট যদি এটা থাকে না, তুমি যেখানেই যাও পারবে। আমাদের তন্ত্রের জগতে বা দুনিয়াতে কোনো মানুষ যদি মনে করে, তার দৃঢ় বিশ্বাস থাকে আর থট যদি তার থাকে আমার উপরে কেউ তন্ত্রক্রিয়া করতে পারবে না, সে যত বড়ই মহারথী হোক, এটা কোনো ন্যাচারাল মানুষের কথাও আমি বলছি, তার মধ্যে যদি এই ব্যাপারটা থাকে যে পারবে না মানে পারবে না, সত্যি তার উপরে ক্রিয়া হবে না। বহু মানুষ আছে দেখবে যাদের একটা ম্যানিয়া, সবসময় তারা ভাবছে এই আমার উপর কেউ কিছু করে দিয়েছে, এই মনে আমাকে কিছু করছে, এই মনে আমার ক্ষতি, তাদেরই বেশি হয়। আর তারাই বেশি এই বাবাজি ওই বাবাজি এই মাতাজি করে বেড়ায়। তাদের ঘুম থেকে চোখ খোলা মানে তারা এইসব টুকটাক তন্ত্রমন্ত্র নিয়ে ভাবনা, তাদের শো অবধি ওটা নিয়েই ভাবনা, যে আমার মনে হয় কেউ করে ক্ষতি করে দিচ্ছে, এই জন্য আমার কাজ হয় না, কেউ করে আটকে দিয়েছে, কেউ আমার লক্ষ্মী বেঁধে দিয়েছে, কেউ আমার, অ্যাকচুয়ালি এটা হয় না। কেউ যে বলছে তোর লক্ষ্মী বেঁধে দেবো, কেউ এটা এসে আমার কাছে অনেকেই বলে যে গুরুজি আমার মনে হয় লক্ষ্মী বেঁধে দিয়েছে। আরে লক্ষ্মীকে বেঁধে দেওয়া যায়? তো এটা লজিক্যালি একটা মাথা থেকে বলো তো কথাটা, লক্ষ্মীকে কি, দর্শকরা কী বলছে, লক্ষ্মীকে কোনো দিন বেঁধে দেওয়া যায়? তার মানে মা লক্ষ্মীর ওপরে সে। তো এইসব ভুংচুঙ্গ মানুষ একটু বেশি দৌড়ায়। তো যাই হোক, এবার আসল গল্পটা, যেটা ঘটনাটা আমরা বলছিলাম, তো মেয়েটার কেসটা পুরো শুনলাম। আমার মেয়েটাকে ঠিক করতে একদিনে ঠিক করতে পারিনি, এসব মিথ্যে কথা বলবো না, প্রায় 1 মাস লেগেছিল ঠিক করতে, 1 মাস লেগেছিল। কেন এমন? এবার মেয়েটার কোনো কারণবশত একটা ছেলের সাথে অনেক দিন আগে প্রেম ছিল। আচ্ছা। তো প্রেমটা কেটে যায় মেয়েটার কোনো কারণবশত। হিন্দু তো? হ্যাঁ হিন্দু। আর মেয়েটাদের প্রচুর পয়সা ছিল, যে বাড়িটায় থাকতো বাড়িটা ভূতরের মতো, আজকে সেই বাড়িটাও বিক্রি করে দিয়েছে ওর অনেক দিন আগে। এখন মেয়েটার বিয়ে থা হয়ে গেছে। তো মাঝে আমার কাছে একবার এসেছিলো বাচ্চা হওয়ার ব্যাপার স্যাপার নিয়ে একটু আলোচনা করতাম। যা খুব ভালো লাগলো ওকে দেখে, যে বিয়ে থা করে সংসার করেছে, ওর হাজব্যান্ডও খুব ভালো চাকরি করে, ভালো শ্বশুরবাড়িতে বিয়ে হয়েছে। তো এবার আমি বুলানদের বাড়িতে 2-1 বার ট্রাই করলাম, ছাড়ানোর ব্যবস্থা করলাম, করে চলে গেল। তাও আমি বললাম এখানে হবে না, আগে তোমাদের বাড়িটা একবার দেখবো যেখানে থাকো। মেয়েটাতে যথেষ্ট পয়সা ছিল। এবার কয়েকদিনের মধ্যে মেয়েটার ভাইটাও মারা গেল, বাবাটা তো তার আগে গেল, ভাইটাও মারা গেল। মেয়েটার মা পিসি দুজনে অসুস্থ হয়ে যাচ্ছে। পুরো বাড়িটা একটা গিয়ে দেখলাম ভৌতিক টাইপের বাড়ি, মানে সেই আগেকার দিনে যেমন বাড়ি হয় পুরনো বাড়ি, অথচ বাড়িতে ওরা ধূপ ধুনো পুজো পাঠ সবই দিচ্ছে, তাও যেন বাড়িটায় পা দেওয়ার পরে মনে হলো কেমন একটা অস্বস্তিকর ব্যাপার বাড়িটার মধ্যে, নেগেটিভিটি একটা ভারী প্রচণ্ড পরিমাণে নেগেটিভিটি বাড়িটার মধ্যে। তো যাই হোক পুরো বাড়িটাকে দেখলাম। একদিন বাড়িটাকে আমি যজ্ঞ করলাম, যজ্ঞ টজ্ঞ করে বললাম না বাড়িটাকে আগে একটু ক্লিন করি, মানে জায়গাটাই এত জঞ্জাল হয়ে গেছে, তুমি একটা জঞ্জালের মধ্যে একটা মানুষকে কী করে পরিষ্কার করবে, তো বাড়িটাকে আগে ক্লিন করতে হবে। তো একদিন পুজো করে যজ্ঞ টজ্ঞ করে নৃসিংহদেবের যজ্ঞ করে, সহস্র নাম নৃসিংহদেবের হোম যজ্ঞ করে সেই বাড়িটাকে দিন ক্লিন করলাম। এরপর মেয়েটার ওপর কিন্তু প্রভাব কাটছে না, বাড়িটা অনেক আগের থেকে ওদের একটু শান্তি এলো, মানে একটু ভালো থাকছে ওরা, কিন্তু মেয়েটার ওপর সেই প্রভাবটা চলছে। আবার একদিন গিয়ে সন্ধেবেলা ঝাড়িয়ে ফাড়িয়ে যা যা মন্ত্র করার পর করে টোরে দিয়ে এলাম, বেশ ভালো থাকলো 7 দিন। আবার 7 দিন পর একই অবস্থা। একদিন মেয়েটার মামা সম্পর্কে, মামা মেয়েটার মা পিসি ওরা সবাই এলো, গুরুজি আপনি একটু চলুন, এটা আমাদের বাড়িতে আপনি একটা দিন থাকুন রাত্রিরে, অনেক রিকোয়েস্ট। এবার দেখো কারোর বাড়ি গিয়ে একটা রাত্রিবেলা থাকা, সেখানে একটা ইয়ং মেয়ে, মানুষের 5 রকম কথা হতেই পারে না। আর এই তন্ত্র মন্ত্র যারা এখন করে, মানুষ লাল কাপড় পরার লোক দেখলে দুটো ভালো কথাও যেমন বলে, দুটো বাজে কথাও বলে। আজকের ক্লাইম্যাক্স বা সমাজে তো এই লাল কাপড় পরার লোকজনদের বদনাম প্রচুর না, কারোর পয়সা নিয়ে সিটিংবাজি করে নেওয়ার প্রবলেম বদনাম, কারোর নারী সংগতিরও প্রবলেম, তো এইসব প্রবলেমগুলো তো প্রচুর রয়েছে। তো সেই কথা ভেবে কোনো একটা মেয়ের বাড়িতে থাকা এটা খুব চাপের ব্যাপার। তাই খুব দেখে রিকোয়েস্ট করলাম আপনাদের বাড়িতে কোনো ছেলে কেউ থাকবে কি, তো বললো ওর কোনো একটা মামা দূর সম্পর্কে সে থাকবে, ওর মাসি পিসি ওরা সবাই থাকবে। আর আমি বললাম তাহলে আমি কিন্তু 1-2 অ্যাসিস্ট্যান্ট সাথে নিয়ে যাবো।
নিয়েও গেলাম। সেদিন রাত্রে মেয়েটার ঘরে শুয়েছে। আমি বলছিলাম তুমি দরজাটা ছিটকানি দেবে না। আর মেয়েটার সাথে আমি কথাও হয়েছিল যে যদি তোমার রাত্রিবেলা কোনো ওরকম প্রবলেম হচ্ছে তাহলে সেই সময় যদি আমি ঘরের ভেতর ঢুকি তাহলে তোমার কোনো প্রবলেম আছে কি না ওর কনসার্ন আগে ওকে জিজ্ঞেস করে বাড়ির লোককে। বললো না গুরুজি প্রবলেম নেই, ওকে জীবনটা আপনি অন্তত বাঁচান। মেয়েটা আস্তে আস্তে সাইকো হয়ে যাচ্ছিলো। আমি দেখলাম একটা স্বাভাবিক ব্যাপার, একটা মেয়ের সাথে যদি একটা এরম, হ্যাঁ, যেটাকে চোখে দেখতে পাচ্ছে না। তো বাইরে আমরা কিছু আগুন ফাগুন জ্বালিয়ে দরজার বাইরে আমি কিছু কাজকর্ম করছিলাম, ক্রিয়াকলাপ। হঠাৎ বেশ তখন রাত্রি 1:30-2 হবে, মেয়েটা ঘরের ভেতর থেকে চিৎকার করছে। এবার আমি বলেছিলাম কেউ ঢুকবে না, আমি একা যাবো, কারণ অধিক সন্ন্যাসী গাজন নয়, সবাই মিলে 6 জন ঢুকে গেলে দেখলে কিছুই দেখতে পেলাম না। আর আমাকে তো হাতে নাতে ধরতে হবে কি হচ্ছে ওর সাথে। ও বলছে আমি শুনছি, আমি লোককে বোঝাচ্ছি, ওর ফিলিংস বুঝছি, আমিও বোঝাচ্ছি, আমিও বুঝছি হ্যাঁ এখানে নেগেটিভিটি আছে, এখান থেকে কিছু আসছে, কিন্তু চোখে তো কিছু দেখানো যাচ্ছে না, বা চোখে তো কিছু দেখতে পাচ্ছি না, ফিল করছে। আমি তোমায় বললো হ্যাঁ তোর মধ্যে আমি ফিল করছি আমার পাশে এখানে কেউ এক্সিস্ট করছে, আমি তোমায় দেখাতে পারছি না। তো আর 2 জন যে এই বাড়িতে আছে আর আমাকে তো প্রমাণ করতে হবে যে কিছু হচ্ছে এখানে একটা। তো আমারও মেয়েটার থেকে জানতাম যে সত্যিই মেয়েটার ওপর করছে না মেয়েটার সাইকো প্রবলেম হচ্ছে না কি। তো ঘরে আমি ঢুকে যাই ওই সময়। তো রীতিমতো বলা উচিত না, আমি দেখলাম মেয়েটা খাটে শুয়ে আছে, ওর ব্রেস্টে কেউ হাত দিচ্ছে সেটা বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে না, দেখা না গেলেও কিন্তু মানে কি বলবো আর কি পজিশনটা, মানে ওই পজিশনে প্রেস করলে বা হাত দিলে কি হতে পারে, কি নড়াচড়া সেটা কিন্তু দেখতে পাচ্ছি পরিষ্কার। দ্বিতীয়ত আরেকটা কথা বলি, আমি নিজে স্বচক্ষে মানে স্বয়ং ঈশ্বরের নামে শপথ করে বলছি, আমি নিজে স্বচক্ষে দেখছি মেয়েটা ডিসচার্জ হয়ে গেল। কি বলছো? হ্যাঁ, আমি 1000% করে শিওর হলাম যে মেয়েটার ওপরে সাইকো প্রবলেম না, না, এটি যে সত্যি যে কোনো অন্যরকম এটা ইন্টারক্রস চলছে সেটা ফিল করলাম। এরপর কেসটা নিয়ে না আমি পুরো একদম মাথা ঘেটে গেল, আমার ঘেটে গেল একদম, মাথা নষ্ট তুমি বলতে পারো। এরকম একটা কেস। তো আমি বললাম আমাকে 2 দিন সময় দাও। 2 দিন আমি কেসটা নিয়ে ভালো করে স্টাডি করে বসে রাত্রিবেলা নিজের আসনে বসে, বাড়িতে পুজোর আসনে বসে, আমার যে সাধন ক্ষেত্র সেখানে বসে ভালো করে স্টাডি করলাম। এবার মেয়েটাকে আমাদের বাড়িতে ডাকলাম, ওর মাসিমা, আমি সঙ্গে সঙ্গে আমি যখনই কেউ ক্লায়েন্ট, কোনো মেয়ে ক্লায়েন্ট এলে আমি সবসময় গার্জেন সাথে করে নিয়ে আসবো। যাই হোক নিয়ে এলো, বসে আমার মন্দিরে কাজ করলাম। কাজ করার পর মেয়েটাকে যখন কাটাচ্ছি, কি বলবো, মেয়েটাকে 4 জন মিলে ধরে রাখা যাচ্ছে না। চেহারা খুব ভারী, লম্বা চওড়া, মেয়েটা ভালো চেহারা ছিল, 4 জন মিলে ধরা যাচ্ছে না, এত শক্তি ওর গায়ে এসে গেছে। কিন্তু মেয়েটা আমায় কিছু করছে না, আমি তো আমার ধুনিতে বসে আছি, ও আমার পাশেই, আমার অ্যাসিস্ট্যান্ট যারা ছিল 4 জন, ওকে ধরে রাখা যাচ্ছে না। গেল দেওয়ার কাজ করছি, কিছুক্ষণ পরে মেয়েটা সেন্সলেস হয়ে গেল। তো গেল, তারপর ওকে একটা তাবিজ কবর সব দিয়ে ছেড়ে দিলাম, দিয়ে মেয়েটা বাড়ি চলে গেল। তারপর আমি খবর নিলাম ফোন করে, প্রায় 7 দিন 10 দিন ভালো আছে, কোনো আর অসুবিধা হচ্ছে না। এরপর আমি একদিন রাত্রিবেলা স্বপ্ন দেখছি, কোনো একটি ছেলে আমার স্বপ্নে বলছে আপনি 1000 চেষ্টা করলে ওকে ছাড়াতে পারবেন না আমার থেকে। ওর সাথে আমার বহু বছরের প্রেম ছিল, আর ওর জন্যই আমি মরেছি, তো ওকে আমি ছাড়বো না, বা ওকে ছেড়ে যাবো না কোথাও। আমি শুনলাম, আর হয়তো আমার মনের ভুল হতে পারে, স্বপ্ন তো, হয়তো এইটার উপরে এতদিন ধরে কাজ করছি এই মেয়েটাকে নিয়ে, তো দেখছি এর এসব ছাড়ানো পারানো, এই স্বপ্ন আসতেই পারে এসব করে। ঠিক তার একদিন পরে মেয়েটার বাড়ি থেকে ফোন, যা আবার শুরু হয়ে গেছে। সেই দিন রাত্রিরে আমি আর আমার একটা অ্যাসিস্ট্যান্ট নিয়েছি,
নিয়ে মেয়েটার বাড়িতে চলে গেলাম সন্ধেবেলা। রাত্রির 12টা থেকে বসেছি, মানে একদম চ্যালেঞ্জ করেছি, আর যা হয় স্তনিস্ত করবো। আর মেয়েটার থেকে সব জানলাম ছেলেটার ব্যাপারে, কেন কি ছেলেটার সাথে। সেটা যেটা তুমি শুরুতেই বলেছিলে মেয়েটার একটা অ্যাফেয়ার ছিল কিন্তু কেটে গেছে, হ্যাঁ হ্যাঁ, সেই ছেলেটা মারা গেছে। হ্যাঁ, এবার আমি কি জিজ্ঞেস করলাম মেয়েটাকে, তখন বললো হ্যাঁ ওদের ছেলেটাদের অবস্থা ভালো ছিল না, মেয়েটার বাড়ির হেভি অবস্থা, মেয়েটা ছেলেটার সাথে ঘুরেছে বেরিয়েছে, লটর পটর সবই করেছে, এই করেছে। মেয়ের বাবা রাজি না, মাসিরা ওরা কি না, আমার ভাগ্নির এত আছে, ওরা আবার পিসি টিসিটা বিয়ে করেনি, সব ওর জন্য রেখেছি আর কি। আচ্ছা, তো ওকে দেবে না, ওর সাথে বিয়ে, এই সেই হ্যানা ত্যানা করে ছেলেটার সাথে ব্রেকআপ হয়ে গেছে। দেওয়ার পর ছেলেটা সুইসাইড করে নেয়। করার পর থেকে ওই ছেলেটাই ওকে ধরছে। এবার যখন আমি শিওর হয়ে গেলাম ওই ছেলেটা, এরপর তো আমার হাতে লাটাই চলে এসছে নাও। এরপর ওই দিন রাত্রিবেলা ওর বাড়িতে বসে কাজ করলাম, ছেলেটার সোলটাকে কানেক্ট করলাম, কানেক্ট করার পর কাজ করে কমপ্লিট করলাম। করার পর ওই ছেলেটার নামে গয়াতে গেলাম। গয়াতে আমার খুব পরিচিতি আছে, গিয়ে গয়াতে গিয়ে প্রেত সেলাই গিয়ে ছেলেটার নামে পিন্ডি করে, ওখানে বসে আমার এক পূজারি আছে, সেও প্রেতের কাজ করে, তাকে দিয়ে সঙ্গে আমি করলাম, করে শেষ করে ওই কাজটা শেষ হলো। তারপর থেকে মেয়েটা এখনও ভালো। মাঝে আমার কাছে এসেছিলো, মেয়েটার বিয়েও হয়ে গেছে, এই 2024 এসেছিলো, 25-এ না। মেয়েটার বিয়ে থাকা করে সংসার করছে, পুরো সুস্থ। তা এরকম ঘটনাও হয় ভাবো। না খুব ভালো লাগলো, মানে ভালো লাগলো এই কারণেই, তথাকথিত আমরা যে ধরনের বাকি চ্যানেলে যে গল্পগুলো শুনি বা ঘটনা যেগুলো আমরা শুনি, অ্যাকচুয়ালি অরিজিনাল যে জিনিস হবে না, যেটা আমি তোমার ঠিকানা নাম খালি মেয়েটার নাম বাদ দিয়ে বাকি সবটাই না, সেটা না। অ্যাকচুয়ালি কী বলতো, একটা ঘটনা শুনলে না বোঝা যায় কোনটা জেনুইন আর কোনটাকে মানে এক্সজেজারেট করে বলা হচ্ছে। মানে বেসিক্যালি দেখো, যেটা অরিজিনাল ঘটনা হবে না, সেটার ভেতরে রহস্য রোমাঞ্চর পার্টটা খুব কম, ওটা কিন্তু ক্রিয়েট করা হয়। দেখো, ক্রিয়েট করে আমার ভিডিও যারা দেখে অনেকেই দেখবে আমি ক্রিয়েট করে গল্প বানিয়ে তুমি আমাকে এসে বলে রোজ একটা করে গল্প দাও, ওটা হবে না, সম্ভব না। আমার যেটা সত্যি ঘটেছে, আমি যেটা ফিল করেছি বা যেটা দেখেছি আমি সেটাই বলতে পারবো। যা আমি চোখে দেখিনি আমি সেটা মানে বিশ্বাস করলো, মানে যেটা আমি নিজে ফিল করিনি বা যেটা এক্সিস্ট করছে না আমি সেগুলোকে মানি না বা জানিও না। যেমন আমার একটা আগে আমি ভিডিও কর্ণপিশাচ নিয়ে ছেড়েছিলাম, ওটা আমার চ্যানেলে, তা আমি সেখানে বললাম এই যে সবাই এখন বলছে কর্ণপিশাচিনী, আলটিমেট যারা বলছে তারা গল্পই বলছে, রিয়েলিটিটা জানেই না তারা। যেটা আমাদের বোধ দেখানোরও কথা ছিল, তারপরে আর টাইপিংটা হয়ে ওঠেনি যে কারণে। তো একদিন তোমার গুরুদেবের থেকে ওটা দেখাবো, কিন্তু অবশ্যই দেখাবো। আর ভালো ভালো ঘটনা নিয়ে আসবো। অনেক পুরনো ঘটনা আছে, যে ঘটনাগুলো পুরনো লোকেরা শুনেছে, অনেকে নতুনরা শুনতে চায়, পুরনোরাও রিকোয়েস্ট করে এই ঘটনাগুলো আবার আনুন, যেগুলো দুর্ভাগ্যবশত নেই এখন সোশ্যাল মিডিয়ায়। তো সেই ঘটনাগুলো আস্তে আস্তে নিয়ে আসবো আমাদের সদতে। তবে আমি তোমার কাছে আরেকটা জিনিস যাব, সেটা হচ্ছে তুমি শুরুতেই বললে শাবল মন্ত্র পাঠ করে বলছো। অ্যাকচুয়ালি মন্ত্র কয় প্রকার ও কী কী? মন্ত্র দেখো, আমি একটা কথা বলি। মন্ত্র এক হলো বৈদিক মন্ত্র। বৈদিক মন্ত্রটা কি, যা আমরা এই কার্তিক পুজো দেখছি, লক্ষ্মী পুজো দেখছি, গণেশ পুজো দেখছি, এইসব গৃহস্থ বাড়িতে যেসব পুজো হয়, যে পুজোগুলো ঠাকুর মশাইরা করে, যারা পুরোহিত বা ঠাকুর মশাই এরা পুজো করে যাচ্ছে, এই নিরামিষ শসা কলা ফলা দিয়ে নৈবেদ্য ফৈবেদ্য সাজিয়ে পুজো হচ্ছে, এরা মন্ত্র পাঠ করছে। এছাড়া তুমি কাশি টাশিতে যাবে, যে পণ্ডিতজিরা যারা দ্বিবেদী ত্রিবেদী চতুর্বেদী বৈদিক মন্ত্র পাঠ করছে। আর বৈদিক মন্ত্র পাঠ খুব নিষ্ঠার সঙ্গে করতে হয়, নিয়ম কানুন মেনটেন করে নিষ্ঠার সঙ্গে সাত্ত্বিকভাবে বৈদিক মন্ত্র পাঠ হয়। এটা হলো এক বৈদিক মন্ত্র। দ্বিতীয় হয় শাবর মন্ত্র। শাবর মন্ত্রের খুব একটা নিয়ম কানুন কিছু নেই। শাবর মন্ত্রের কোনো নিয়ম কানুন নেই, জাতপাতের ভেদ নেই, ওখানে মুচি মেথর ডোম কোনো ব্যাপার নেই। আর শাবর মন্ত্র হচ্ছে গল্পের মতো। একটা ছোট্ট মন্ত্র বলি, মন্ত্র বলার আগে বলে দিই কেউ অ্যাপ্লাই করে না। ধরো এগুলো যখন প্রথম মানে শিখতাম, বিভিন্ন সব ওই শাবর মন্ত্র অনেক ভালো ভালো পাওয়া যায় না তো, মুচি মেথর ডোম এদের কাছে, মানে আদিবাসী টাইপের লোক যারা হয়, মানে একদম নিম্ন যারা একটু ক্যাটাগরির লোক হয়, মানে ডোমেদের কাছে ভালো ভালো শাবর মন্ত্র থাকে। মুচি ডোমেদের একটা জিনিস, ডোমেরা যখন ধরো মরা আসছে না, ওরা জানো তো এই যে চিতাটাকে যে কোপায় যেটা দিয়ে, ওটা চিতার উপর রেখে পুজো করে মরা আসে শাবর মন্ত্র বলে। তো এরা মুচি ফুচির কাছেও প্রচুর মন্ত্র থাকে। তো আমিও কাটছিলাম, যেমন শাবর মন্ত্র কেমন হয়, ছড়ার মতো, গল্প ছড়া যেমন পাঠ করে না, মানে শাবর মন্ত্র এরমভাবে পাঠ করতে হয়, তাহলে শাবর মন্ত্র কাটে। ধরো সাপোজ তোমার কোনো মেয়েকে ভালো লাগে,
তোমার সামনে বসে আছে, সে অ্যাপ্লাই করে দেখতে পারেন। না করাটাই বেটার, একদম না। না, এটা টেলার, অ্যাপ্লাই করে দরকার নেই। তো তুমি একটু কথা বলতে চাও তার সাথে, কিন্তু আগ বাড়িয়ে বলতেও পারছো না। তুমি যদি চাও যে না একটু তোমার দিকে তাকে হাসলো, হ্যাঁ কেমন একটু বলবে, তাকে দিয়ে একটু তার মুখ থেকে এটা শুনলে তবে তুমি শুরুটা করতে পারো একদম, তখন তুমি এগিয়ে ঝাঁপিয়ে পড়তে পারো। কিছু না বললে কথা বলতে পারছো না, মানে intro আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে ইন্ট্রো শাবর মন্ত্র কি যেতে পারে? মুখের ভেতরে লবঙ্গ রাখো একটা, বাঁ দিকে ব্রহ্মা জলে বিষ্ণু জলে জলে অষ্টবক্র, আমার এই বাক্যবাণে জলে আমার সামনের রমণী রঙ্গ, সোমেরুষা মঙ্গলে যা আমার সাথে জোড়া লেগে যায়, শিগগিরি লাগ শিগগিরি লাগ শিগগিরি লাগ, দোহাই গুরু গোরখনাথ গোরা পার্বতীর লাগ দোহাই। আর বলবো না মন্ত্রটা, ওই দোহাই দিয়ে মানে এইখানে আছে দোহাইয়ের ব্যাপার আছে। শাবর মন্ত্রে সব দোহাই, আজ্ঞা। যে মানুষ বলে কার আজ্ঞে? কাউরের কামাখ্যা মার আজ্ঞে, হাঁড়ির জি চণ্ডীর আজ্ঞে, আমার এই কথা যদি নরে মহাদেবের জটা ছিঁড়ে পড়ে। এইগুলো হচ্ছে এই শাবর ধরনের মন্ত্র। বেশ কিছু মন্ত্র তো আমি দেখেছি তোমার এই যে রিসেন্টলি আমাদের যে চড়ক গেল, চড়ক সন্ন্যাসীদের মুখেও কিন্তু থাকে। চরকেরটা শাবর মন্ত্র, ওটা গাজন মন্ত্র বলা হয়। আচ্ছা, হ্যাঁ, ওরাও ওদের কিন্তু মন্ত্রগুলো টাইপ ছড়া অফ কেটে অনেকটা কেটেই ছড়া বলছিল। কেটে কেটে, হ্যাঁ। ওটা গাজন মন্ত্র। আর এই হলো শাবর মন্ত্র। আরেকটা যেটা হয় সেটা হলো তান্ত্রিক মন্ত্র। আচ্ছা, একটা বৈদিক, একটা শাবর, আর একটা হচ্ছে তান্ত্রিক মন্ত্র। তান্ত্রিক মন্ত্রের মধ্যে বীজ মন্ত্র, শাবর মন্ত্র, বৈদিক মন্ত্র টোটালটা মিক্সিং থাকে। যেমন আমি একটা মন্ত্র সবাইকেই দিয়ে থাকি, একেবারে তান্ত্রিক মন্ত্র। যে মন্ত্রটা আমি বলেছি, জল পোড়া, তেল পোড়া, নুন পোড়া সবই হবে এই মন্ত্রটা। ধরো কারো হাওয়া বাতাস লেগেছে, এই মন্ত্রটা আমার ফেমাস মার্কেটে। এই মন্ত্রটা অ্যাকচুয়ালি আমি পেয়েছিলাম তারাখাপার বাড়ি থেকে। মণিমোহন গোস্বামী নাম শুনেছো নিশ্চয়ই, তারাখ্যাপা, বামাখ্যাপার শিষ্য। তার যে ছেলে কালীকৃষ্ণ খ্যাপা, আমরা কানাই দাদু বলতাম, এটা দাদুর বাড়ি থেকে পাওয়া মন্ত্র। জয় মা তারা জগৎ মাতা মঙ্গলচণ্ডী শ্মশান কালী করুণাময়ী বিপত্তারিণী ছিন্নমস্তা নারায়ণী নমস্তুতে, ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মা কামাখ্যা দেবী নমস্তে, ক্রিং ব্রিং চামুন্ডা কালীয় নমস্তে। এই যে ক্রিং ব্রিং চামুন্ডা, এখানে বীজ মন্ত্র ঢুকে গেল। ক্রিং ব্রিং চামুন্ডা কালীয় নমস্তে, দুর্গে কালী দুর্গে কালী, কালী কালী দুর্গে দুর্গে, দুর্গে তারা দুর্গে তারা, তারা তারা দুর্গে, জয় গুরু বাম তারা, ওম হ্রি হ্লৌ হৌ বা মায় নমঃ। এই মন্ত্র বলে তুমি কাউকে ফু মেরে দাও, হাওয়া বাতাস লেগে 3টে ফু মারো, ঠিক হয়ে যাবে। খুব কষ্ট অস্বস্তি লাগছে, জল পোড়া করে দিয়ে দাও, ঠিক হয়ে যাবে। রাস্তায় তুমি খুব বড় বিপদের মুখে দাঁড়িয়ে গেছো, মনে মনে এই মন্ত্রটা পাঠ করে থাকো, রেখে দেবে, স্বয়ং বামদেব এসে রক্ষা করবে। এই দেখো, এই মন্ত্রের মধ্যে বীজ মন্ত্র শুনলে, ছড়া কাটার মতো মন্ত্র শুনলে ঠাকুর দেবতার নামে, এই তান্ত্রিক মন্ত্রের নাম মিক্সিং থাকে। ধরো আমরা কোথাও একটা তান্ত্রিক মন্ত্র করে নৃসিংহের মন্ত্র করছি, নৃসিংহের পুজো, নৃসিংহের স্তোত্র করলাম, পুজো করলাম, বীজ করলাম, তার সাথে নৃসিংহদেবের কিছু শাবর মন্ত্রও অ্যাড করে দেওয়া হবে। তান্ত্রিক পুজোর মন্ত্র সবসময় মিক্সিং হয়। বৈদিক পুজো সম্পূর্ণ বৈদিক হবে, আর যারা শাবর করে শুধু, তারা সম্পূর্ণ শাবরই করবে। শাবর শুধু শাবর কারা করে? এই ওঝা গুণিনরা শুধু শাবর করে, তারা বীজ মন্ত্র ফন্ত্র পুজো পাঠে নেই। আর বৈদিকরা, বৈদিক পুজো যারা করে তারা শাবর ফাবর করে না, কিন্তু তারা শুধু বৈদিক পুজো করছে, বেদ পাঠ করেছে, বৈদিক পুজো, ছোঁয়া ছুঁয়ে এই ধরবে না, চান করবে না, পইতে, তাদের এসব নিয়ে ব্যাপার, আর্নিক ফার্নিক করে। তান্ত্রিকদের ব্যাপারটা আবার অন্য। তান্ত্রিকরা বৈদিকও করবে, তার সাথে শাবরও ঢোকাবে, তার সাথে তান্ত্রিক মন্ত্র ঢোকাবে, বীজ মন্ত্র সব মিলিয়ে একটা তৈরি। আর তান্ত্রিক পুজোর একটা ব্যাপার আছে, ভারতবর্ষে আমরা যত বড় বড় তন্ত্র সাধক দেখব, তাদের প্রত্যেকের পুজোর সিস্টেম আলাদা। এখন যেমন কপি করে, কপি মানে উনি এরমভাবে পুজো করতো, ওরমভাবে করছে, তার শিষ্য এরমভাবে, তার শিষ্য এরমভাবে করেছে না। একটা তো পরম্পরাগত নিয়ম থাকেই, কিন্তু এছাড়াও তান্ত্রিক মন্ত্রে গিয়ে নিজের মতো করে ওটা তৈরি করতে হয়। এবার সেটাকে তৈরি করা, সেই প্রসিডিওরটা বানাতে গেলে তোমাকে তো সেই জায়গায় পৌঁছতে হবে, তারপর না তুমি তৈরি করো। যেমন যারা পিএইচডি করে, তারপর তো বই লেখে। তো তন্ত্র তুমি সেই জায়গায় আসার পর তুমি তোমার মতো করতে। রামকৃষ্ণদেব যেভাবে পুজো করতো, তৈলঙ্গ স্বামী সেভাবে পুজো করতো না, বা তৈলঙ্গ স্বামী যেভাবে পুজো করতো, ঋষিকেশানন্দ সেভাবে পুজো করতো না, তাই না? ঠাকুর বামদেব যেভাবে পুজো করতো, নিগমানন্দ সেভাবে পুজো করতো না। প্রত্যেকের পুজোর সিস্টেম একটু আলাদা আছে, সে তার নিজের মতো করে সে কিছুটা তৈরি। তাহলে এই যে শুনি আমরা কিছু কিছু মন্ত্রের ক্ষেত্রে, ধরো সব মন্ত্র তো গুরুর পারমিশন ছাড়া করাও যায় না, তন্ত্র গুরুর পারমিশন ছাড়া হয় না।
তাহলে এবার স্বয়ং সিদ্ধ মন্ত্র এটা এবার এটা কি? দেখো, মন্ত্র সিদ্ধ বলে কোনো কথা না, মন্ত্র তো সিদ্ধই। তুমি সাপোজ ধরলে ওম আইম হ্রিম ক্লিম চামুন্ডাই বিচ্ছে, একটা মন্ত্র, ওম আইম হ্রিম ক্লিম চামুন্ডাই বিচ্ছে, কি বা কালীর গায়ত্রী দিলাম, কালিকায় বিদ্ময় শমশান বাসন্নে ধীমে তন্ন ঘোরে প্রচোদয়াৎ, কি আমরা শিবের গায়ত্রী দিলাম, তৎপুরুষায় বিদ্ময় মহাদেবায় ধীমে তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এই যে মন্ত্রগুলো আছে, এই যে গায়ত্রী মন্ত্র, ধরো আরও বীজ মন্ত্র প্রচুর আছে। ধরো আমরা যদি ওম ক্লিং কামাখ্যা দেব্যই নমো, ভ্যারাইটিস মন্ত্র, সব মন্ত্র তো আবার প্রকাশ্যে বলা যায় না। ধরো আমরা একটা বলছি গণেশের মন্ত্র, ওম গ্লৌং গাং গণপতায় নমো, অনেকে ওম গাং গণপতায় নমো বলে, অনেকে ওম গং গণপতায় নমো বলে, অনেকে ওম গ্লৌং গাং গণপতায় নমো, বিভিন্ন মন্ত্র আছে। অনেকে ওম নমঃ শিবায়, অনেকে ওম হৌং জুং স বলছে, অনেকে ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্রমে বন্দনাৎ মৃত্যুর্মুক্ষয়ামামৃতাৎ। এই যে মন্ত্র, মন্ত্রকে সিদ্ধ করতে লাগে না, মন্ত্র অটোমেটিকই সিদ্ধ মন্ত্র। এই যে মৃত্যুঞ্জয় মন্ত্র, মন্ত্রকে কি আমি সিদ্ধ করবো? মন্ত্রটা তো সিদ্ধই, মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা সিদ্ধ মন্ত্র, চামুন্ডার মন্ত্র সিদ্ধ মন্ত্র। সিদ্ধ ব্যক্তিটাকে হতে হয়, তবে মন্ত্র পাঠ করলে কাজ করবে। ব্যক্তিটাকে সিদ্ধ হতে হয়। মন্ত্রটা তো তুমিও নিতে পারো, ও নিতে পারে, যে কেউ। বাজারে বই তো হাজারটা মন্ত্রের বই আছে, হাজার হাজার। তো বৃহৎ তন্ত্রসার কেন, আগাম তন্ত্র কেন, নিগম তন্ত্র কেন, এই তন্ত্র ওই তন্ত্র, পুরাণ কিনে নাও, সব আছে। কত মন্ত্র, তুমি চারখানা বেদ কিনে নাও, মন্ত্রের ছড়াছড়ি, সবই সিদ্ধ মন্ত্র। ব্যক্তি মন্ত্রটা যে করছে তার উপর ডিপেন্ড করবে। অপারেশন, যখন একটা রুগীর অপারেশন হচ্ছে, ধরো একটা ডাক্তার একটা রুগীর পেট কেটে অপারেশন করবে, সব ডাক্তারই একই জিনিস দিয়ে অপারেশন করবে, ছুরি কাঁচি টাচি তুলো ফুলো সবই লাগবে। ডাক্তারের হাতের ওপর ডিপেন্ড করছে কোন ডাক্তারের হাতটা কত ভালো। ওই জন্য সেই ডাক্তারের চার্জও তত বেশি, সেই ডাক্তারের অপারেশনের কেরামতিও তত বেশি। কি লোকে একটা বলে কেন, না না আমি কলকাতায় মেডিকেল কলেজে করাবো না বাবা, এতে ব্যাঙ্গালোরে নিয়ে যাই, কারণ ওখানকার ডাক্তার আরও বেশি, অনেক পয়সা। এবার যার পয়সা সে বলে না না দরকার নেই, আমি সুইজারল্যান্ডে গিয়ে করিয়ে আনবো, কি আমি সিঙ্গাপুরে গিয়ে করাবো। যত গুড় ঢালবে তত হাত, শুধু গুড় না, তার সাথে হাত, কে করছে তাকে সিদ্ধ হতে হবে। এই যে লোকে বলে না তারা সিদ্ধ, কালী সিদ্ধ, তারা সিদ্ধ কালী সিদ্ধ বলে কিছু হয় না। ও তো মহাবিদ্যা বলাই আছে, মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা, তোমাকে সিদ্ধ হতে হবে। বামদেব সিদ্ধ পুরুষ ছিলেন, বামদেবের নামের পেছনে কোনোদিন লেখা হয় না কালী সিদ্ধ, তারা সিদ্ধ করেছিলেন, পেট সিদ্ধ করেছিলেন, ভূত সিদ্ধ। এগুলো সিদ্ধ করতে সিদ্ধই, নিজেকে সিদ্ধ হতে। এবার নিজেকে তুমি সিদ্ধ কী করবে, কী করে করবে? নিজের প্র্যাকটিস, নিজের সাধন ভজনের উপর তুমি তোমারকে, দেহ তো মন্দির, তোমাকে জাগ্রত করতে হবে। এখন কেউ বলছে আমি শুধু যজমানের কাজ করব, শুধু ক্রিয়াকলাপ করব, যেমন পান্ডারা মন্দিরে, তারা তো সারাদিন পুজো করছে, তারা সিদ্ধ ব্যক্তি হয় না কেন? সারাদিন পুজো করলেই যে সিদ্ধ হবে যাবে এটাও কোনো কথা না। প্রপার প্রসেসে গিয়ে সেই লাইফস্টাইল প্রপার লাইফটাকে সেই জায়গায় মেনটেন করে প্রপার প্রসিডিওরে গিয়ে নিজের মধ্যে সেই পাওয়ারকে, সেই কসমিক এনার্জিকে নিজের মধ্যে তৈরি করতে হবে। আজ অনেক কিছু জানলাম। এবার দেখবে অনেক মন্ত্রে এরকম বলা হয় অহম ব্রহ্মাস্মি, তারপরে আমি ব্রহ্ম। তাহলে আমার মধ্যে ব্রহ্মকে আমি যখন আমি বলছি আমি ব্রহ্ম, তখন আমাকে তো সেই জায়গাটায় আগে আসতে হবে। তখন অনেক মন্ত্র বলে অহম শিবহম, অহম শিবহম। তাহলে আমার মধ্যে শিব আছে, তাহলে সেটাকে আমার মধ্যে জাগ্রত করতে হবে। আলাদা করে বাইরে আমি শিবকে কী করে সিদ্ধ করবো? উনি তো সিদ্ধ পুরুষ, উনি তো ভগবান ঈশ্বর, তাকে আবার কি সিদ্ধ করবো? সিদ্ধ আমার ভেতরে তাকে এনার্জিটাকে, এইটাই হচ্ছে মেন ব্যাপার। এনার্জিটা হেভি কথা বলেছে, ওই এনার্জিটাকে আমার নিজের এনার্জির মধ্যে আনতে হবে, আমার মধ্যে ওই এনার্জির ফ্লোটা বাড়াতে হবে। তাহলে আমার হাতে কাজটা অনেক তাড়াতাড়ি ভালো হবে, তাহলেই আমার মধ্যে ভালো। এই যে দেখবো আমরা আগেকার দিনে সিনেমা দেখি, অনেক সিনেমা একটা ঠাকুর দেবতার সময়, এই বাবা শিব ওখান থেকে হাত তুলে ঝিল্লির মতো হু হু করে হাত থেকে বেরিয়ে যাচ্ছে, ওর কপালে গিয়ে লেগে গেল একটা আলোর মতো।
এটা সত্যিই হয়, এটা সত্যিই হয়। এটাই হলো ঊর্জা ট্রান্সফার। ওটা একটা সিনেমায় ওরকমভাবে আলো মালো দিয়ে দেখিয়ে দিয়েছে, দেখানো একটা কিন্তু effect। দেখা যাচ্ছে না। কিন্তু আলটিমেট এই যে আশীর্বাদ যে করা হচ্ছে মানুষকে, হাত তুলে আশীর্বাদ করা হলো না, এতে ঊর্জা ট্রান্সফার করা হচ্ছে, ওর মধ্যে পজিটিভ ঊর্জাকে ট্রান্সফার করা হচ্ছে যে ওর যাতে ভালো হোক। যখন পজিটিভিটি ওর মধ্যে ঊর্জাটা যাবে তখন ওটা অনেক ভালো হবে। ধরো একটা জেনারেল মানুষ আশীর্বাদ করলো আর রামকৃষ্ণদেব আশীর্বাদ করলো কাউকে হাত তুলে, দুটো ডিফারেন্ট কি না? কারণ ওনার হাত থেকে যে ঊর্জাটা যাবে এটা সাধারণ মানুষের হাত থেকে যেতে পারে না, বেরোবে না, সম্ভব। কিন্তু দুটোই আশীর্বাদ। উনিও বললো জয় মা তুই ভালো থাক, আরেকজনও যে আশীর্বাদ সেও বললো জয় মা আশীর্বাদ। এখন ঠাকুর রামকৃষ্ণদেব বললো কাউকে জয় মা ভালো থাক, আমার কাছে কেউ প্রণাম করলে বলি জয় মা ভালো, কোথায় চাঁদে আর কোথায় বুঝতে পেরেছি। বুঝতে পারলে তো, বললাম না, এই হচ্ছে ব্যাপার। তো নিজেকে সিদ্ধ করতে হয়। না, আজকে অনেক কিছু তোমার থেকে জানলাম। আগামী দিনে আরও বেশ কিছু টপিক নিয়ে তোমার সঙ্গে আমার বসার আছে, যেহেতু এতদিন সময় হয়নি, বসা হয়নি, সুযোগ হয়নি। তুমিও ব্যস্ত ছিলে, আমিও বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। আমাদের হিন্দু সনাতনীদের মধ্যে আমাদের এই হিন্দুত্ব বলো, শোনো, জাতপাত পাতি এগুলো আমি মানি না, ধর্ম ফর্ম আমি মানি না। আমি মনে করি আমার কর্মটাই আমার ধর্ম, তাই না? অবভিয়াসলি ঈশ্বর মানুষ তৈরি করে দিয়েছে, মানুষ ধর্ম ফর্ম জাতপাত মানুষ সব বানিয়েছে, ঈশ্বর এগুলো কিছু এসব বানিয়ে দিয়ে যায়নি। আমি মনে করি আমার কর্ম সঠিক হলে আমার ধর্মও সঠিক, তাই তো? একদম ঠিক। কিন্তু মানুষকে সচেতন হতে হবে, একদম। মানুষকে ভণ্ডামির পর থেকে উঠে আসছে। আজকে তুমি দেখো আমাদের যা আছে ইন্ডিয়ান কালচারে, আমি এতে বলি ইন্ডিয়ান কালচারে, ধর্ম ফর্মে বলবো না, আমাদের ভারতীয় কালচারে, ভারতীয় সংস্কৃতিতে যা আছে এগুলো নিয়ে গিয়ে ভারতের বাইরে রিসার্চ হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি কোনো আমাদের পুজো পাঠে ধর্মে কি আছে জাতে কি আছে বলবো না, ইন্ডিয়ান কালচারে ভারতীয় সংস্কৃতির মধ্যে যে কত কি লুকিয়ে আছে, যেগুলো নিয়ে ফরেন টরেনে ইন্ডিয়ার বাইরে রিসার্চ হয়, তাই তো? ইনফ্যাক্ট ওখান থেকে বহু লোক আসে এখানে এগুলো নিয়ে রিসার্চ করার জন্য। আর এখানের লোকেরা কি করে? ভণ্ডামি। ইন্ডিয়ার লোকেরা এগুলো নিয়ে কি করে? ভাং ভনং ভনিতা ভণ্ডামি ভ্রষ্টাচার। আগে ছিল তন্ত্রে পঞ্চ মকার সাধনা, এখন পঞ্চ ভকার হয়ে গেছে, ভাং ভরং ভনিতা ভণ্ডামি ভ্রষ্টাচার। এখন তুমি চারিদিকে দেখো কার ভর হচ্ছে, কার এ হচ্ছে, কে মা কালী হয়ে যাচ্ছে, কে লাফাচ্ছে, কেউ দৌড়াচ্ছে, এইসব চলছে। মানে এগুলোটা নিয়ে করে কি হচ্ছে, আরও সংস্কৃতিকে নষ্ট করে ফেলা হচ্ছে। না, একদম ঠিক কথা বলেছো, একদম ঠিক কথা বলেছো। আমাদের ইন্ডিয়াতে দরকার 5টা ভালো ইনস্টিটিউট যেখানে স্পিরিচুয়ালিটি পড়ানো হবে মানুষকে, ভণ্ডামি শেখানো হবে না, স্পিরিচুয়ালিজম কি এটা শেখানো হবে। এটার জন্য দরকার, তাই না? এটার জন্য তোমার একটা যাক center মানে আসছে। চেষ্টা বলবো না, হচ্ছে। ঈশ্বরের কৃপায় মানুষ আগামী দিন অনেক উপকৃত হবে একদম। আর হয়তো 1 মাসের মধ্যেই রেডি হয়ে যাবে একদম। মানে যত তাড়াতাড়ি হবে তত জনগণের মঙ্গল, জনসাধারণের মঙ্গল তোমার সান্নিধ্য লাভ করবে। চলো আজকে এখানে এই পর্যন্তই। একদম। নমস্কার। জয় শ্রী মহাকাল।